পটুয়াখালীতে বাবার কবরের পাশে শায়িত হবে জুলাই শহীদের মেয়ে লামিয়া। বগুড়ায় শিশু আসিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান আলী রিয়াজের। জুলাই সনদে দ্বিমত থাকলে জনগণের মতামত নেওয়ার প্রস্তাব সাকিব। ৮০ নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু করতে বাংলাদেশের পাশে থাকবে ইউ। যৌন কর্মীদের লাইসেন্স দেওয়ার বিষয়ে জামায়াতের আপত্তি। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস চেয়ে তারেক রহমানের আপিলে শুনানি ৪ মে। গঠন করা হবে নতুন বেঞ্চ। সিলেট ওসমানী বিমানবন্দরে চালু হচ্ছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় ৭ টন পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে যাত্রা। চট্টগ্রামে চালুর উদ্যোগ। কানাডার ভ্যাঙ্কুভারে সাংস্কৃতিক উৎসবে গাড়ি চাপায় হতাহত অনেকে। জাতীয় নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ প্রধানমন্ত্রীর শোক। এবং এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যামের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে আলাদা মাঠে নামছে ম্যান ইউ ও লিভারপুল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। জুলাই আন্দোলনে নিহত পটুয়াখালীর দুমকির শহীদ জসিমউদ্দিনের করুণ অধ্যায় যেন পুনরাবৃত্তি হলো তার পরিবারে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার তার ১৭ বছরের কিশোরী মেয়ে ন্যায় বিচার না পেয়ে হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনার পর পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমেছে শোকের ছায়া। ঢাকা থেকে মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। বিকেলে জানাজা শেষে দাফন করা হবে বাবার কবরের পাশে। সহকর্মী সাইদ ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ১৭ বছরের লামিয়া পটুয়াখালীর দুমকি জনতা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত ১৮ মার্চ উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকার জুলাই আন্দোলনে নিহত শহীদ জসিমউদ্দিন হাওলাদারের মেয়ে লামিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিনই ভুক্তভোগীর করা মামলায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অন্য চিহ্নিত অপরাধীরা ছিল ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী কিশোরী। আর এ হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অপরাধীরা সমাজের প্রভাবশালী উল্লেখ করে লামিয়াকে হত্যায় প্ররোচনাকারীদের দ্রুত বিচারের দাবি জানান স্বজন ও এলাকাবাসী। বাপ মরছে, মা মরছে, মাইয়ে মরছে, পোয়া মরছে, এখন আবার নাতি মরে। আমার দুঃখের কথা কেডা বুঝবে? কি দুর্ঘটনা! আপনাদের সবাইতে আমি একটু বিচার চাই। সঠিক বিচারটা আল্লাহর কাছে দেখে আপনারা বিচারটা করেন। পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ নিজ গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, মরদেহ কখন পৌঁছাতে পারে বাড়িতে এবং দাফন সহ পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানাবেন। পৌঁছায়নি। আমি যতটুকু জানতে পেরেছি যে তারা এখন ঢাকা মাওয়া আর কাছাকাছি এসেছেন লাশ নিয়ে এবং সন্ধ্যা নাগাদ এখানে পৌঁছাবেন এবং এখানে যে কার্যক্রমগুলো আছে সেগুলো আসলে চলতেছে। কবর খননের কাজ চলতেছে। তার বাবার কবরের পাশেই কিন্তু আসলে কবর দিবে লামি। কবর জিয়ারত করতে এসে কিন্তু দলগতভাবে ধর্ষণের শিকার হয় ১৭ বছরের লামিয়া এবং সেই দুঃখে ক্ষোভে এবং একটা সামাজিক যে চাপ, সেই চাপের কারণে সে গতকাল রাতে ঢাকাতে যে বাসায় ভাড়া থাকেন সেই সমস্ত কার্যক্রম করে এখন পটুয়াখালী থেকে আসতেছেন তার। পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম।
মাগুরা চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে 3 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গেল 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। মাগুরা শহরের নিজদান্দুয়ালি গ্রামের বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় সে। সারা দেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। স্থানীয় আইনজীবীরাও এই ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামি পক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে তা ধরে রাখার তাগিদ দিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সবার ঐক্যমতের ভিত্তিতে শিগগিরই জুলাই সনদ চূড়ান্ত হবে বলে আশাবাদ জানান তিনি। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐক্যমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। হাসান আল মাহমুদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন নাইম আফসান। বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে গণসংহতি আন্দোলন। আলোচনা শুরুতে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখার আহ্বান জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দ্রুততম সময়ে জুলাই সনদ তৈরি হবে জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ও গেল 16 বছরে যারা হত্যা নিপীড়নের শিকার হয়েছেন তাদের প্রত্যাশার কাছে জাতি দায়বদ্ধ। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। অঙ্গীকার না, এটি আমাদের দায়। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, অংশীজনের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। দ্বিমত থাকা বিষয়ে জনগণের কাছে যেতে হবে। ঐক্যমত্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। সবাই তাদের মতামত দিয়ে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি, একটা জাতীয় সনদ তৈরির কাজে আছেন। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। সংস্কার সুযোগ কাজে লাগিয়ে 24-এর অভ্যুত্থান সফল করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুনায়েদ সাকি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 49 আসামির খালাসের আপিলের শুনানি হবে 4 মে। এজন্য নতুন বেঞ্চ গঠন করা হবে। রোববার 21শে আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকা ছিল, কিন্তু বেঞ্চ পুনর্গঠন না হওয়ায় শুনানি পেছানো হয়। গত 12 জানুয়ারি মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায় দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 21শে আগস্ট মামলায় বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের আপিল শুনানি শেষ হয়েছে। মামলার রায় ঘোষণা করা হতে পারে মামলার পরবর্তী তারিখে। রোববার সকালে বিচারিক শেখ তারিক ইজাজের আদালতে এই শুনানি হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী বলেন, বিগত সরকারের সময় প্রভাব খাটিয়েই ষড়যন্ত্রমূলকভাবে আসামিদের দোষী সাব্যস্ত করা হয়। প্রথমে হত্যা চেষ্টা, পরে অপহরণ চেষ্টা, এরপর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় সাংবাদিক শফিক রহমান সহ অন্যদের বিরুদ্ধে। এই মামলায় 2023 সালের 17 আগস্ট ঢাকার একটি আদালত শফিক রহমান, মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন। এই মামলায় আপিল শুনানি ছিল। ওনার বিরুদ্ধে 5 আর 2 বছরের 7 বছরের সাজা, এবং সেই সাজায় আপিল শুনানি করেছি। আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে টোটাল মামলাটাই ভেগ এবং ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা। আমরা শুধু এই মামলায় ওনার খালাসি চাবো না, সেই সাথে আশা করব যে সমস্ত ষড়যন্ত্রকারীরা ওনাকে এই ষড়যন্ত্রের শিকার করেছে, হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সঠিক এবং ন্যায় বিচার করবেন।
2018 সালের কোটা আন্দোলনে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মামলা থেকে খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিশেষ ট্রাইব্যুনাল 14 বিচারক এ রায় দেন। 2018 সালের কোটা আন্দোলনের সময় রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আমির খসরুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা হয়। আদালত থেকে বের হয়ে আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার কোনো শেষ নেই। কবে নাগাদ এসব মামলা থেকে মুক্তি মিলবে তাও অনিশ্চিত। প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি প্রথম দাবি তুলেছে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার কেউ ব্যর্থ হলে তা বাস্তবায়ন করবে বিএনপি। মিথ্যা মামলা তো ফল যে বাংলাদেশে শুধু আমি না, বিএনপির 60 লক্ষের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়েছে, তো এটার কম্পেনসেশন কে দেবে? গত 14-15 বছর ধরে এটা চলেছে। সুতরাং বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটা দেশের গণতন্ত্র টিকতে পারে না। স্বাধীন সেক্রেটারিয়েটের জন্য, সচিবালয়ের জন্য বিএনপির প্রপোজাল, এবং বিএনপির প্রপোজালটাকে আমরা আগামী দিনে এখনো যদি বাস্তবায়ন না হয়, আমাদের সময় আমরা বাস্তবায়ন করব। মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া দোষীদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া যায় তা 27 আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা হকের বেঞ্চ এ আদেশ দেন। সকালে মালয়েশিয়া 20,000 কোটি টাকা ঘটনার রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। এর আগে মালয়েশিয়ায় 20,000 শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরেও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। মালয়েশিয়ার নিয়ে যাওয়ার ক্ষেত্রে 17,777 জন, যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। সাথে সাথে এই রিপোর্টে বলা হয়েছে যেই সকল এজেন্সিগুলা এর সাথে দায়বদ্ধ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। যেই টাকাগুলো তারা অলরেডি নিয়েছে, তাদের যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তাদেরকে ফেরত দিতে ওই এজেন্সিগুলো বাধ্য। ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিতের পর প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। রোববার সন্ধ্যায় গ্যালাস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ারবাসে মালবাহী বিমান স্পেনের উদ্দেশ্যে 60 টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেবে। কার্গো ফ্লাইট উদ্বোধন করবেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া জানান, সিলেট থেকে প্রথম মালবাহী বিমান চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হবে এটি। তিনি আরও জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিগগিরই কার্গো ফ্লাইট চালু হবে। রোমান ক্যাথলিক চার্চের সিনিয়র নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোমে অবস্থানরত প্রধান উপদেষ্টার হোটেলে আলাদাভাবে সাক্ষাৎ করেন কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাড। জীবদ্দশায় পৃথিবীর দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য সারা জীবন কাজ করে যাওয়া প্রয়াত পোপ ফ্রান্সিসের নানা কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন দুই কার্ডিনাল। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দারিদ্রতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও কার্ডিনাল জ্যাকব। দীর্ঘদিনের যোগাযোগের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, ভিন্ন ধর্মমতের হলেও সবাইকে সম্মোহিত করার সক্ষমতা রাখতেন পোপ ফ্রান্সিস। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করা সিলভানো মারিয়ার সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া সফর নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে এ সময় তার সাথে ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা।
আসন্ন নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় নির্বাচনী বুথে সিসি ক্যামেরা লাগাতে ইইউর সহযোগিতা চেয়েছেন জামায়াত নেতারা। সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান গার্মেন্টস সেক্টরে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র, নারী এবং সংখ্যালঘু ইস্যুতেও আলোচনা হয়েছে। নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলাপকালে জামায়াতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া দেশের নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমাদের এখন আমরা অত্যন্ত ধন্য যে আমরা আমাদের ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব, সম্পর্ক উন্নয়ন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা এবং সহজতা কিভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের রিফর্ম কমিটির কিছু রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমরা একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। আমরা সেখানে যুক্ত হচ্ছি। বন্ধ করে একটু এটা চালু হতে একটু সময় লাগে, বুঝতে পারছেন? কিন্তু অন্যগুলো যেগুলো এগুলো একটু কম সময়ে মানে দ্রুত, কারণ এটাতে ইয়ে করে বিদ্যুৎ আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইটা এই জন্য এই কয়লাগুলো আসতেই হচ্ছে। এরপরে 7টা থেকেই ওনারা বিদ্যুৎ পাওয়া শুরু করছে এবং কমপ্লিটলি রিস্টোর্ড হয়েছে কখন? কমপ্লিটলি রিস্টোর্ড যেটা আপনি বলেন স্যার, যে সময় লাগে পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, 8:30টার দিকে স্যার, 8:30টার মধ্যে 80% লোক বিদ্যুৎ পেয়ে গেছে স্যার। আচ্ছা, 8:30 ধরেন ইভেন আরেকটু যদি অ্যালাউন্সও দিয়ে আমরা বলি বাই 9 ওই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল হয়ে গেছে এবং ওই যে সব গ্রাহক বিদ্যুৎ পেয়েছে আর কি। তা শুরু করছে তো আপনি বললেন 7টায়, সব গ্রাহক বিদ্যুৎ ওই যে 9টার দিকে পেয়ে গেছে, তাই তো? কারণ রামপাল আর আরএনপিএল চালু হতে পারেনি, ওই পায়রাটা একদম সাথে সাথে চালু আধা ঘন্টার মধ্যে কুইক রেসপন্স করতে পায়রা। আচ্ছা, তাহলে রামপাল আর ইয়েটা কখন চালু? ওটা চালু কিন্তু এখনো হয়নি। না, আমি বলি বরিশাল পাওয়ার রোডে ভোর রাতে হয়েছে 6:40 আর রামপাল চালু হলো এখন থেকে 15 মিনিট আগে। বাট আমরা গ্রিড পাওয়ার দিয়ে সবগুলো পাওয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা ডিমান্ড কিন্তু ফুলফিল করছি, ওটার কারণে এখন তো পরিস্থিতি সবগুলোই চলছে। রামপাল চালু হয়নি না, চালু হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, রামপালও চালু হয়ে গেছে এই মাত্র, মানে 15-20 মিনিট আগে, তাই তো? আচ্ছা, কিন্তু এটা তো ফুল লোডে আসবে না। হ্যাঁ, এখন আস্তে আস্তে ঘন্টা 2-1 লাগবে। তো এখন ওখানে কি অবস্থা? এখন ওখানে লোডের স্যার, এখন সিস্টেম থেকে স্যার যেটা এইচবিডিসি বন্ধ হয়েছিল, এটাও কালকে রাত্রে চালু হয়েছে, রাত্রে 10টা 10:30টার দিকে চালু হয়ে গেছে। প্লাস হচ্ছে আমরা এই দিক থেকেও পাওয়ার ফিট করতে পারি। তো এখন আর পাওয়ারের কোনো ক্রাইসিস নাই, বিদ্যুৎ সরবরাহের এখন আর কোনো ক্রাইসিস নাই, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো হচ্ছে একদম খুবই প্রাথমিক। তো এইটাকে আমরা বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে এটা কমিটি করেছি। সেখানে বুয়েটের আরেকজন অধ্যাপক আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ এহসান, উনি এটা সদস্য। তারপরে হচ্ছে যে ওখানে একটা ওই কি বলে যে কাস্টমারদের কি পরিস্থিতি হয়েছে এবং কিভাবে ইয়ে হয়েছে, সেই জন্য আমরা অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্বকে নিয়েছি। তারপরে হচ্ছে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের কি অবস্থা, তাদের কি, সেটার জন্য আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন সদস্যকে নিয়েছি। তারপর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা ওখানে ওনাকে করছি। তারপরে হচ্ছে আমরা কে বলে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজনকে নেওয়া হয়েছে এবং পিজিসিবির একজনকে এবং এই বিদ্যুৎ বিভাগের একজনকে 7 সদস্যের, তার মধ্যে 8 সদস্যের, তার মধ্যে একজন ওই যে আমাদের বিদ্যুৎ বিভাগের যে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, তিনি সদস্য। আচ্ছা, এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ
ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কয়েক করতে পারবে এবং কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে, কারণ ওনারা হয়তো ফিল্ডে যাবেন, খুলনাতে বরিশালে যাবেন, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন রাখবে। স্যার আমার নাম লুৎফর রহমান কাকুল স্যার, আমি আমাদের সময় কাজ করি। বলো। আমরা স্যার জানি যে দেশের সবচেয়ে ভয়াবহ গ্রিড বিপর্যয় ব্ল্যাক আউট হয়েছিল 2014 সালে। তখনও স্যার একটা কমিটি হয়েছিল, সেই কমিটি স্যার বেশ কিছু সুপারিশ করেছিল। তখন খুলনা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ব্রিফ করছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আমরা সেখানে খানিকটা যুক্ত ছিলাম। আগামী 15 দিনের মধ্যে 2 উপদেষ্টার এপিএস এর দুর্নীতির তদন্ত ও গ্রেপ্তারের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। সরকারের অভ্যন্তরে অবাধ দুর্নীতি প্রতিবাদে দুপুর 12টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সম্প্রতি 2 উপদেষ্টার এপিএস এর দুর্নীতির প্রতিবাদে মার্চ টু দুদক কর্মসূচি পালন করে সংগঠনটি। পরে একটি প্রতিনিধি দল দুদকের চেয়ারম্যানের সাথে দেখা করে স্মারকলিপি জমা দেয়। নেতারা জানায়, অভিযুক্ত এপিএসরা তদবির, বাণিজ্য ও ফ্যাসিবাদের দোসর পুনর্বাসনে সহায়তা করার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে, সেটা তাদের শক্তির উৎস কোথায়? তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে, তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন? তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করত। আমরা লক্ষ্য করছি, নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনো পর্যন্ত ভাবের উদয় হয় নাই, লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনো স্বপদে বহাল আছে। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রোববার বেলা 11টা থেকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করা হয়। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল সহ 6 দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। এ সময় তারা বলেন, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যৌক্তিক দাবিগুলো না পাই আমরা আমাদের অধিকার চিনে নিব, যা অধিকার চিনে নেওয়ার জন্য যা করতে হয় সবকিছু আমরা করব। আমাদের কোনো আশাস্বরূপ রূপরেখা না পাই তাহলে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব এবং আমাদের ধৈর্যের যথেষ্ট পরিমাণ আমরা পরীক্ষা দিয়েছি, আর আমরা ধৈর্যের পরীক্ষা দিতে পারতেছি না। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ওবায়দুর রহমান নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। রোববার সকালে ভারতের 24 পরগনা জেলার মধুপুর থেকে মরদেহটি উদ্ধার করেছে ভারতের বাগদা থানার পুলিশ। স্থানীয়রা জানায়, শনিবার রাতে মহেশপুর উপজেলার গোপালপর গ্রামে অন্তত 8 জন লোক অবৈধভাবে ভারতে যায়। রাত 1:30টার দিকে বিএসএফ তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তারা পালিয়ে আবারও বাংলাদেশের ভেতরে চলে আসে, কিন্তু ওবায়দুর রহমান সহ 2 জন আসতে পারেনি। ওবায়দুর রহমান বিএসএফ এর গুলিতে মারা যায়। আরেকজনের খবর এখনো পাওয়া যায়নি।